আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবার নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি কিন্তু ভোর সকালে উঠেই এই যে ফ্রিজে কিশমিশ, ২ টা খেজুর আর বাদামগুলো ধুয়ে রেখে দিলাম। দিয়ে আমি আর আমার মেয়ে কিন্তু খেয়ে নিলাম একটু। তারপরে ডিম সিদ্ধ করছি ৩ টা, ২ মেয়ের জন্য ২ টা সিদ্ধ করছি। আর আমি আর আমার বড় মেয়ে ১ টার থেকে হাফ ডিম খাইছি। তা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি একটা ডিম। তা আমি অর্ধেক খাইছি, ও অর্ধেক খেয়েছে। খেয়ে আমি কি করব, তা রুটি বানানোর জন্য আটাগুলো বেশ কিছু আটা ছেনে নিলাম। একটু গরম পানিতে একটু কাইটা করে নিলাম। নিয়ে এই যে বেশ কিছু রুটি কিন্তু বানিয়ে ফেললাম, হালকা করে সেঁকেও রেখে দিলাম। আর এখানে আপনাদের ভাইয়ের জন্য যে রুটি বানালাম, আরেকটা ডিম পোস্ট করছি আর একটু ভাজি। এখানে মেয়ের জন্য, ছোট মেয়ের জন্য একটু ভাত মাখিয়ে দিলাম। তো ওই ভাতটা মাখিয়ে দিয়েছি কিন্তু সিম ভাজি আর আলু দিয়ে ভাজি করছি, সিমটা কুচি করে। আর এখানে কিন্তু ওই যে রুটিটা বানাইছি, রুটি বানালে পরে কিন্তু চুলার উপরটা অনেক নোংরা হয়ে যায়। তো রুটিগুলো বানানো তো হয়ে গেছে, সেকাও হয়ে গেছে, তাই যে গুঁড়া গুঁড়া মতো হয়ে একদম বাজে দেখাচ্ছে। তো ভাবলাম চুলার পিঠটা একবারে দুপুরে রান্না করার আগে এইভাবে করে গুছিয়ে রাখি, না হলে পরে কিন্তু দেখতে একেবারে ভালো দেখাচ্ছিল না। তো যাই হোক, চুলাটা পরিষ্কার করার পরে যে রুটিগুলো এই যে সেকে রাখছে হালকা করে, তো এটা আবার ডাইনিং এ রেখে গিয়েছিলাম শুকানোর জন্য, হালকা একটু ঠান্ডা হয়ে যেতে। তো এই জন্য তো দেখছি, এসে দেখলাম যে ওইদিকে কাজগুলো গুছাইতে গুছাইতে ঠান্ডা হয়ে গেছে। তো এই যে রুটিগুলো এই যে প্রথমত বক্সের ভিতরে একটা টিস্যু দিয়েছি, টিস্যুটা দিয়ে তারপরে কিন্তু আমি এখানে একটা একটা করে রুটি সবগুলো রেখে দিচ্ছি। এভাবে করে আমি কিন্তু রুটিগুলো সবগুলো একটা একটা করে রেখে দেব। তো বেশ কিছু রুটি এখানে এখানে প্রায় ৩২ পিস রুটি এখানে। আর এখানে রুটিগুলো রাখার পর আমি আরেকটা টিস্যু দিয়ে আরেকটা উপরে দিয়ে দেবো, ওই টিস্যু দিয়ে। যাই হোক, রুটিগুলো কিন্তু ওঠানো হয়ে গেছে, আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এই শাকগুলো এই যে উঠায় নিয়ে আসছিল গ্রাম থেকে আসার সময়, নানির ওইখান থেকে, নানি বাড়ির থেকে। তো আমি রাত্রেই কিন্তু বেছে নিয়েছি। আর এইখানে এই যে পুঁই ফলগুলো, এটাও রাত্রে কেটে কেটে নিছি, সবগুলোই সুন্দরভাবে কেটে নিছি। আমি শুধু জাস্ট এখন যে দুপুরে রান্না করার জন্য চলে আসছি। আমি আবার ভালো করে একটু ফ্লোরে রেখে ভালো করে একটু ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে ওইটা ধুয়ে রেখে দিলাম। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। যে পটলগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি কেটে ধুয়ে নিয়েছি। জাস্ট একটু হলুদ আর লবণটা দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে কিন্তু আমি এটা মাছ দিয়ে রান্না করব। এই যে পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি এভাবে করে নামিয়ে রাখবো। ওই চুলায় নামিয়ে রাখলাম, আর এই চুলার পরে আর একটা কড়াই বসিয়ে দিলাম। আর ওই সাইডের চুলায় দিতে পারতাম, কিন্তু ওই চুলায় তো ক্যামেরা করা যাবে না, স্ট্যান্ডে বসানো যাবে না, এই জন্য। তো আমি এই যে পরিমাণ মতো একটু তেল দিলাম, দিয়ে একটু পেঁয়াজ দিলাম, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করছি। দিয়ে এখানে মশলাটা আছে একটু রসুন, পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, জিরা, সবকিছুই এগুলো দিয়ে দিয়েছি। গুঁড়াটা ছিল তো, গুঁড়াটাই আমি দিয়ে একসাথেই একটু ওই ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি। একটু পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু মশলাটা ভালো করে একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে একটু বেশ কিছুক্ষণ কিন্তু কষাই নিলাম, কারণ ওই যে পানিটা, আমি তো পানিটা শুদ্ধই মশলাটা করছি, তো ওইটা শুদ্ধই মশলাটার থেকে পানিটা যখন শুকাই গেছে, তখন আমি কিন্তু ওই যে ভাজা যেই পটলগুলো রাখছিলাম, ওই পটলগুলো দিয়ে আমি কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে এখানে কিন্তু আমি পানিটা দিয়ে দেব। আর এই পানিটা কিন্তু আমি দিয়েছি, একবারে পানিটা দিয়েছি বেশি করে। দিয়ে আমি এই যে মাছটা কিন্তু অফ ক্যামেরাতেই ভেজে রাখছিলাম, এই যে মাছটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর পটল যেহেতু ভাজা, এই জন্য আমি কষাই নিয়ে নিই, আমি একবারেই পানিটা দিয়ে দিছি। দিয়ে একেবারে শুকাই গেলে কিন্তু আমি নামিয়ে ফেলবো। আর এভাবে তরকারিটা যদি রান্না করে যায় না, বেশ ভালো লাগে। আমার মেয়েরা তো পটল রান্না খাইতেই চায় না, আমি যেভাবে করে রান্না করে দিই তখন খাই। আর এটা রান্না করার পরে কিন্তু আমি এই যে চুলা কিন্তু আমার চেঞ্জ করে দিলাম, ওই সাইডে চুলার উপরে দিয়ে দিলাম ওইটা। আর এইখানে আমি যে শাকটা যে ধুয়ে রাখছিলাম, সেই শাকটা কিন্তু আমি এইখানে যে একটু কড়াইতে পানি দিয়েছি। পানি দেওয়ার পরে একটু রসুন কুচি, কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু একটু রসুনটা যদি বেশি করে দেওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে। এই যে এগুলো দেওয়ার পরে কিন্তু আমি যে শাকগুলো কিন্তু দিয়ে দেবো। আর শাকটা দেওয়ার পরে কিন্তু আমি ওর একটু লবণ দিলাম,
দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। দেওয়ার পরে একটু সিদ্ধ হবে, সিদ্ধ হয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে যখন খুব ভালো মতো একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে তারপরে কিন্তু হচ্ছে বাগারটা দিব। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই যে আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার পটলটা কিন্তু আমার হয়ে গেছে, আমি এই যে নামিয়ে ফেলবো। তো ওই পাশে চলে এসেছিল তো তাই একটু একদম শুকনা শুকনা করে কিন্তু আমি নামিয়ে ফেললাম। এই যে আর এভাবে করে একবার হলেও রান্না করে দেখেন, সত্যি অনেক ভালো লাগবে খাইতে। বলছে না আমার মেয়েরা কিন্তু অনেক কিছুই খায় না, অনেক মাছ খাইতে চায় না, অনেক কিছুই খাইতে চায় না, কিন্তু এই যে পটলটা এভাবে করে রান্না করে দিলে মাশাআল্লাহ একটু করে হলেও খাই। তো বলেছে যে ভালোই হয়েছে খাইতে। যাই হোক, তরকারিটা কিন্তু নামিয়ে রাখলাম। রাখার পর আমি এই যে চুলায় আরেকটা তরকারি দিব, তা তেলের উপরে একটু চিংড়ি মাছ দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে একটু ঝাল, পেঁয়াজ এগুলো হচ্ছে একটু দিয়ে দিলাম। দিয়ে এখানে পরিমাণ মতো একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে একটু এখানে জিরার গুঁড়া দিলাম, একটু রসুন বাটা ছিল একটু রসুন বাটাও দিয়ে দিলাম, মানে যতটুকু পরিমাণ ছিল আমার বাটনার ততটুকু পরিমাণ দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলাম, করে যে পুর ফলগুলো কেটে রাখছিলাম, কেটে ধুয়ে ওই যে আলু দিয়েছি একটু মানে ফালি করে কেটে দিয়ে এর মধ্যে একটু ঢেলে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি এটা একেবারে পুরো হচ্ছে মানে ঝোলের পানি আর হচ্ছে এমনিতে কষানো পানি একসাথেই দিয়ে দিব, কোনো হচ্ছে কষানো পানি বা ইসের পানি এগুলো দিব না, একবারেই আমি পানিটা দিয়ে দিলাম। দিয়ে বেশ আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব। যখন হচ্ছে একদম অল্প অল্প হয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে একটু মাঝে মধ্যে যখন একটু নাড়াচাড়া করব তখন আলুটা মাঝে মাঝে কেটে দেব। মাঝে মধ্যে যদি এই আলুটা কেটে কেটে দেওয়া হয় তাহলে প্রায় তরকারির ঝোলটা কিন্তু বেশ ঘন হয় আর খাইতেও কিন্তু ভালো লাগে, আবার দেখতেও খুব ভালো দেখা যায়। আর আমি কিন্তু এভাবে করে রান্না করি, যখন দেখি হচ্ছে মশলা বেশি বেটে দিই না তখন হচ্ছে কিন্তু আমি আলুগুলো এইভাবে করে কেটে দিই। আর সব তরকারিতে আমি কিন্তু মশলা হচ্ছে বেটে দিই না। আর আমার মা দেখেছি এভাবে করে রান্না করতে, আমি কিন্তু মারটাই বেশিরভাগই ফলো করি। আর যত বেটে দেওয়াই যাক না কেন তরকারি কিন্তু বেশিটা খাইতে অতটা স্বাদ লাগে না, ভালো লাগে না, মানে আমাদের ছোটকালে থেকে খাইতে খেতে অভ্যাস হয়ে গেছে, তো আমরা এই ধরনের করে বেশিরভাগই রান্না করে থাকি। তো যাই হোক, তরকারিটা কিন্তু হয়ে গেছে, হয়ে গেলে আমি এই যে নামিয়ে ফেললাম। আর অল্প অল্প একেবারেই অল্প অল্প মানে কাদা কাদা মতো যখন থাকবে তখনই আমি নামিয়ে ফেললাম। এটা খাইতে কিন্তু খুবই ভালো লাগছিল। এর মধ্যে কিন্তু কোনো কিছুই আমি হচ্ছে কোনো বাটনা দেয়নি, শুধু রসুন বাটনাটা আর একটু জিরার গুঁড়া দিয়েছি, তাছাড়া আর কিছুই না। এভাবে একবার হলেও পরে রান্না করে খেয়ে দেখেন, মানে একদম সিম্পল রান্না, কোনো ঝোল নেই, ঝামেলা নেই, কোনো কিছু নেই। আর এটা হচ্ছে ব্যাচেলার জীবন যারা আছে তাদের জন্য খুবই ভালো। আর এই হাতে হচ্ছে দুপুরে হচ্ছে সিদ্ধ করে রাখছিলাম ছোলা, ভিজে রাখছিলাম সকালে, একবারে হচ্ছে সিদ্ধ করে ভাবলাম এই হাতেই রান্না করে ফেলি। তো এখানে যে তেল দিলাম, তেলের উপরে দারচিনি এলাচ ফল দিলাম, দেওয়ার পরে যা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিলাম, দিয়ে একটু জিরার গুঁড়া দিলাম, একটু পরিমাণ মতো একটু হলুদ দিলাম, শুকনো মরিচের গুঁড়া দিলাম একটু, দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়াটা করলাম। করে এখানে যে মশলাটা যে বেটে রাখছিলাম, এখানে একটু রসুন আছে, দারচিনি এলাচ ফল আছে, আবার জিরাও একটু দিয়েছি, দিয়ে একটু ভালো করে বেটে নিয়েছি, একটু আদা আছে, এগুলো দিয়ে ভালো করে একটু বেটে নিলাম। নিয়ে ওর মধ্যে একটু দিয়ে দিলাম, একটু পানি শুদ্ধ দিয়েছি বলে আর কষানো পানিটা দিয়ে নিই, ওইখান থেকে যেই কষানো পানি মানে পানিটা হয়েছে সেটাই দিয়ে ভালো করে যে আলুগুলো ছোট ছোট করে টিপকে কেটে রাখছিলাম এটা ধুয়ে ওর মধ্যে দিলাম, দিয়ে একটু আলুটা দিয়ে নাড়াচাড়া করে ছোলাগুলোও হচ্ছে দিয়ে দিলাম। তো এই যে ছোলাগুলোও দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে কিন্তু এই যে পানিটা দিলাম, একটু পানিটা দিয়ে একটু মানে কষানো মতো হবে যখন, তখন আর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একবারে এই যে মানে ছোলাতে এমনি সিদ্ধ আর আলুটা দিছি, তা আলুটার জন্য আর মশলাগুলোও দিলাম, দিয়ে একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য বেশ একটু পানিটা বেশ খানিকই দিলাম, দিয়ে এটা একদম একটু শুকনা শুকনা হয়ে থাকবে যখন, তখনই হচ্ছে আমি নামিয়ে ফেলবো। যেইভাবে করে নামিয়ে ফেললাম, মানে হয়ে গেছে এটা এরকম, মানে অল্প অল্প যখন ভিজাটা থাকবে ভিজা ভিজা মতো তখনই আমি নামিয়ে ফেলবো। এই ছোলাটা কিন্তু খাইতে অনেক ভালো লাগছিল, পরিমাণ মতো কিন্তু একটু লবণ দিয়েছি, আর লবণটা দিয়েই আমি সিদ্ধ করেছি, তারপরে একটু আবার পরে একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে যে নামিয়ে ফেলছি। আর এটা কিন্তু নামানোর আগে একটু মানে ভিজা ভিজা মতো থাকবে, তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে। এটা খাইতে কিন্তু অনেক ভালো লাগছিল এই ছোলাটা। আর এই ছোলাটা হচ্ছে আমার মেয়ে খুব পছন্দ করে, ছোট মেয়ে, আপনাদের ভাইও অনেক পছন্দ করে,
মানে মাঝে মধ্যেই বলে যে মুড়ি দিয়ে মাখিয়ে দিতে। আমি কিন্তু দুপুরে রান্না করে ছোলাটা ভুনে মানে গোছগাছ করে অন্য কাজ করছি, করে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমি এখানে যে একটা ওড়না হচ্ছে মানে এর আগে তো হচ্ছে কুচ কাটার কাজ করছিলাম, এটাও আপনাদের সাথে এর আগের ভিডিওতে মানে আগের চ্যানেলে শেয়ার করছিলাম। তো ভাবলাম যে এখানে ডলারটা বানাবো, মানে একটু বসাবো, তা আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকেই হয়তো বা পারে না, আমার এটা দেখে হচ্ছে শিখতে পারে। আর আমি এই যে তুলির সাহায্যে কিভাবে হচ্ছে ডলারগুলো বানাচ্ছি সেটাই হচ্ছে আপনাদের সাথে দেখাচ্ছি একটু। অনেক আপনাদের একটু কাজে লাগবে কিন্তু। আর এটা হচ্ছে আপনারা সাইজ মতো এরকম ধরনের হচ্ছে নিলে পরে এক একটা এক এক ডলারের মতো ঘরটা করে নিতে পারেন। আমি এই যে কলমের রিসেট নিয়ে বা পেন্সিলে যখন যেটা পাই তখনই কিন্তু করে নিই। তো এই ডলারটা হচ্ছে আমি এই যে তুলি আছে রং তুলি, এই তুলির মাঝখানে দিয়ে তিনটা কি চারটা মানে সুতা, দুইটা সুতা সুচে পরাইছি প্রথমত। পরানোর পরে আমি তুলিতে হচ্ছে 2 থেকে 3টা রাউন্ড দিছি। রাউন্ড দিয়ে কিন্তু যে বোতামের ঘর আছে যেমন করে বাঁধাতে হয় ঠিক তেমন করেই হচ্ছে এটা করতে হবে। আমি এইভাবে করে 2বার করে যে তুলির ভিতরে করে নিছি, নেওয়ার পরে কিন্তু আমি এই যে হাতের মধ্যে করে নিয়ে দেখেন মাঝখানের থেকে বাইরের দিকে বের করে দিচ্ছি। এভাবে করে কিন্তু আমি ডলারের ঘরটা বানাই। আর এভাবে করে যদি বানানো যায় তাহলে একই রকমের হয়, একই সাইজের, দেখতেও ভালো দেখা যায় আর অনেক সহজ। যারা না পারে তাদের জন্য খুব ভালো। এই যে আমি এভাবে করে দেখেন বানিয়ে ফেললাম, বানিয়ে ফেলে কিন্তু আমি এই যে বসিয়ে দিচ্ছি একটা। তো আমার মনে হয় অনেক সহজ হবে, যারা জানে না তাদের জন্য খুবই ভালো হবে। এভাবে করে আপনারা যারা জানেন না তারা একবার হলে পরেও একটু ট্রাই করে দেখতে পারেন, যে অনেক সহজ। আর হচ্ছে মানে বসে থেকে কি আর হবে বলেন, একটু যদি একটু কাজ করা যায় আর এক কালারের কাপড়ের উপরে যদি এগুলো দেওয়া হয় তাহলে পরে কিন্তু দেখতে খুবই সুন্দর দেখায়। তো এইগুলো বসানোর পর আমি এখানে হচ্ছে অনেকটা আছে দেখা যাচ্ছে যে ডেইজি ফুলগুলো বা অন্য অন্য সেডি ফুলগুলো এগুলো দিয়েও কিন্তু এটা খুব ভালো লাগে। তো আমার কয়েকটা ড্রেসে কিন্তু এভাবে করে আমি করে নিয়েছি, ওড়নাতেও করে নিয়েছি। আর এটা যে আমি হচ্ছে একটু ফাঁকা করে রাখছি দেখেন, প্রথমত হচ্ছে আমি মানে আগে আটকে নিয়েছি, নেওয়ার পরে একটু ফাঁকা করে রেখে তারপর কিন্তু এই ডলারটা হচ্ছে মানে দিয়ে মানে একটু ঢুকিয়ে দিলাম। দিলে পরে কি হবে মানে বের হবে না কোনো কিছু না, একটু আটকে নিচ্ছে ভালো হবে, তাড়াতাড়ি হয় এটা। তো আমি এভাবে করে যে দুইটা কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার মনে হয় যে খুবই ভালো হবে আপনাদের জন্য, যারা জানে না তাদের জন্য। চাইলে এভাবে করে বানিয়েও কিছু রেখে দিতে পারেন, পরে যখন অবসর সময় হবে তখন আস্তে আস্তে করে কিন্তু মানে বসিয়ে দিতে পারেন। আমি এই যে এভাবে করে আগে থেকে এই যে বানিয়ে কেটে রেখে দিছি, পরে কিন্তু বানানো যখন হয়ে যাবে তখন আমি পরে যে আস্তে আস্তে বসিয়ে দেবো। এভাবে করে কিন্তু আমি সবগুলোই হচ্ছে বসিয়ে নিয়েছি একটা একটা করে। আর এটা হচ্ছে সাইজ অনুযায়ী আপনারা একটু ছোট বড় যে ডলার থাকে না ওই সাইজের মতো করে আপনাদের চোখের আন্দাজ মতো হচ্ছে একটু মানে যে কোনো ইসেরতে সাইজে পেঁচিয়ে নেবেন। এইভাবে করে আমি যেভাবে করে পেঁচিয়ে নিচ্ছি আপনারাও সেভাবে করে পেঁচিয়ে নেবেন। নিলে আপনি ছোট বড় যেটাই হোক না কেন সেটা দিয়েই হচ্ছে ডলারে বসে যাবে। আর সাইজটাও বেশ একরকম হবে। আমি তো এভাবে করে করি, অনেক বড়টাও আছে অনেক ছোটটাও আছে। আমি মানে সব সাইজের তাই এরকম পজিশন মতো করে একটা করে হচ্ছে আইডিয়া করে নিই যে এইটা হলে পরে মনে হয় এটাই হবে। এভাবে করে এখানে যে একটু শসা কেটে নিলাম, একটু হচ্ছে পেঁয়াজ কুচি করে কেটে নিলাম, একটু লেবুর খোসা একটু তাও কুচি কেটে নিচ্ছি, আর 2 ফালি লেবু কেটে নিচ্ছি। নিয়ে ওই যে দুপুরের দিকে ছোলা ভুনে রাখলাম সেটাই হচ্ছে একটু মাখিয়ে দেব। তাই এখানে যে পরিমাণের মতো একটু লবণও দিলাম। আর আমার না বাসায় আজকে কাঁচামরিচ নেই, এই জন্য হচ্ছে কাঁচামরিচটা দিতেও পারিনি, কারণ রান্না করার সময় সবই পড়ে গেছে, খুঁজে খুঁজে পাইনি। পেঁয়াজ দিয়ে এই যে লেবুর খোসা দিয়ে আর শসা এগুলোই হচ্ছে একটু লবণ দিয়ে একটু ভালোকে মাখিয়ে নেব। আর লেবুর খোসা কিন্তু দিতেই হবে, লেবুর খোসা যদি দেওয়া হয় না তাহলে খুবই ভালো একটা ফ্লেভার আসে আর খুবই ভালো লাগে। আমি এভাবে করে দিয়ে এই যে লেবুটা হচ্ছে একটু চিপে নিলাম, চিপে একটু রসটা দিলাম, দিয়ে ওইটা হচ্ছে মাখিয়ে কিন্তু ছোলাগুলো হচ্ছে এর মধ্যে দিয়ে মাখিয়ে তারপরে হচ্ছে করব ছোলাগুলো দিয়ে মাখাবো। মাখানোর পর আমি একটু সাইডে করে রেখে দেবো। দেওয়ার পরে অর্ধেক মতো রাখবো, মেয়ে ঘুমাচ্ছে দুইটা, তো ওরা আবার ঘুমের থেকে উঠে খাবে। তা মুড়ি যদি এখনই মাখিয়ে রাখি তাহলে তো নরম হয়ে যাবে, তা আমি অর্ধেকটা দিয়ে মুড়ি মাখাবো, কারণ আপনাদের ভাই এখনই খাবে, বললো মুড়ি মাখিয়ে দাও। তা আমি আপনাদের ভাইয়ের জন্য একটু মুড়ি মাখিয়ে দেবো। তা আমি আপনাদের ভাই আর আমার বড় মেয়েটাই খাবো, আর 2 মেয়ে ঘুমাচ্ছে, ওরা হচ্ছে পরে উঠে যেই মানে যেটা মাখিয়ে রাখছি ছোলাটা অর্ধেক রেখে রাখছি সেটা থাকবে, ওরা উঠে খাবে। তো যাই হোক মাখাইতে থাকি, আপনারা দেখতে থাকেন। আর এর সাথে কিন্তু আমি আবার কালকে সেই মিষ্টি ছিল, মিষ্টি দুইটাও হচ্ছে মানে গরম করে একটু দিয়ে দিব। আপনাদের ভাইয়ের একটু চা বানাবো, একটু মিষ্টি, এগুলো দিয়ে আজকে হচ্ছে নাস্তাটা করা
হবে সন্ধ্যায়। তো যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে আমার সাথে থেকে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।